একটা অবৈধভাবে বিল্ডিং আমার বিল্ডিংয়ের সামনে করেছে, যেখানে আমরা ট্যাক্স দিই, খাজনা দিই, সব কিছু দিই গভর্নমেন্টকে। তারপরে আমার বিল্ডিংয়ে যেটা ইয়েতে ব্যবসা করি যারা আমরা, সেই বিল্ডিংয়ের সামনে বিল্ডিং আমাদের দোকানকে অবরোধ করে দিয়েছে। মামলা আপনি হলো একবারে যদি 96 থেকে স্টার্ট করি, এই বই তো কমপক্ষে মিনিমাম 50, 60টা, 70টা, 80টা হবে। আমার বাবা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আর আমি এখন বর্তমানে নিঃস্ব। তখন ব্যাপকভাবে পুলিশ আর আওয়ামী লীগ মিলে জয়েন্ট ভেঞ্চারে প্রচণ্ডভাবে গুলি করবেন। আমার পার্টি অফিসের ভিতরে ঢুকেছে, আমার 3 তলায় ছিল, 3 তলার থেকে আতঙ্কে আমি লাফ মেরে দিয়েছিলাম। হাসিনাকে উৎখাত করে আমরা দরকার হলে বয়স হয়ে গেছে রিটার্ন নেবো, মরার যদি মরি তো পুলিশের গুলি খেয়ে মরবো, আওয়ামী লীগের গুলি খেয়ে মরবো, এই সিদ্ধান্ত আমাদের ভিতরে ছিল, অটল সিদ্ধান্ত ছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য ফ্ল্যাশ টিভিতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হুদা। আমরা শুনবো আজকে তার 15 বছরের গল্প। আমরা শুনবো এই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে কেমন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্তমান 5 আগস্টের পরেই ভালোই আছে। স্যার, বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততা আমাদের বর্তমান পরিস্থিতি যে বাংলাদেশে 5 আগস্টের পরে যে ব্যস্ততা বা মানুষের স্বাধীনতা, যে 72-এর স্বাধীনতা যখন যে খুশিতে ছিল, সেই খুশিতেই আমরা বর্তমানে আছি। কিন্তু গণতন্ত্রটা তখন প্রতিষ্ঠিত হবে যখন পূর্ণাঙ্গভাবে ভোট হয়ে যাবে, মানুষের ভোট প্রয়োগ হয়ে যাবে, তখন পূর্ণাঙ্গ একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল আরও বেশি খুশি হব বা জাতীয় খুশি হবে। জুলাই আগস্টে যে একটা আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলনে আমরা বাংলাদেশ একটা নতুন ভাবে কথা বলার দেশ পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। জানতে চাচ্ছি এই 15 বছর পর নতুনভাবে বাংলাদেশ পাওয়াতে অনুভূতি কেমন লাগছে? কোনো সময় আমরা কোনো কাজ বা কোনো কিছুই আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে যেতে পারিনি বা করতে পারিনি। এরকম যারা দলীয় যারা ছিলেন, যারা বিরোধী দলের ছিলেন, বিভিন্ন সম্পত্তি তারা দখল করে নিয়েছিলেন। ল্যান্ড থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি থেকে ব্যাংক থেকে আরম্ভ সব কিছু অর্থনীতি দখল করে নিয়েছিলেন তারা। তাহলে এই দেশে মানুষের 15 বছর কী করে বসবাস করেছে সে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা ও 200 শেষ হাসিনা, উনি একটা ভয়ঙ্কর মহিলা। ওদের সঙ্গে আপনাকে যেটা বলা হয় আপনাদের হলো রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে গোটা পরিবারকে বলা হয় একটা ভয়ঙ্কর একটা স্বৈরাচারী পরিবার বলা হয়। বর্তমানে সে ভয়ঙ্কর পরিবারেরই আওয়ামী লীগ একটা বিরাট একটা পরিবার, যেখানে আমাদের সাথে এই দেশে তারা আমাদের সাথে কোনো কিছুতেই পার্টিসিপেট করেনি। বিভিন্নভাবে আমাদের উপরে অত্যাচার, অন্যায়, অবিচার, গোলাগুলি, পার্টি অফিস ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গা লুট করা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। সাধারণ মানুষের জীবনে শান্তি ছিলেন না। 5 আগস্টের পরে মানুষের পুনরায় নতুন জীবন ও নতুন শান্তি, নতুন দেশ পেয়ে এই স্বাধীন হয়েছে 71 সালে, 72 সালে। সেই স্বাধীনতার মূল সুখটা পেয়েছে বা আনন্দ পেয়েছে, সেটা হলো 5 আগস্টের পরে। এখনও বাকি আছে কিছুটা, এটা ভোট হওয়ার পরে, আপনার পূর্ণ গণতন্ত্র ভোট হওয়ার পরে, ভোট অধিকার প্রয়োগ হওয়ার পরে, মানুষের পূর্ণ গণতন্ত্র পাওয়ার, ভোটের পরে পূর্ণ গণতন্ত্রের পর, তখন আরেকটা মানুষের জীবনের একটা সুন্দর দিক বা এই রাষ্ট্র কাঠামোতে গড়ে উঠবে, এটা আমি চাচ্ছি। দীর্ঘ 15 বছর একটি সরকার দেশ চালিয়েছে। এই 15 বছর বিএনপির সাথে অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার ছিল। তা আমি জানতে চাচ্ছি যে আপনার তো দেখলে বোঝা যাচ্ছে যে দীর্ঘ রাজনীতির বয়সটা অনেক, এই 15 বছর কেমন ছিল? এই 15 বছরে আমরা বিএনপি, তার সঙ্গে আরও যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে, ইসলামী দলগুলো, আরও অন্যান্য দল আছে যারা করেছে, তাদের উপরে খুন, হত্যা, গুম,
তারপরে হলো বিভিন্ন ধরনের তাদেরকে মাসের পরে মাস কোথায় রেখেছে আমরা জানি না, কিন্তু যেখানে এখন খুঁজে বুঝতে পারছি সেটা আয়নাঘর ছিলেন, কাউকে ইন্ডিয়া নিয়ে গেছেন, এক ডিস্ট্রিক্টে আরেক ডিস্ট্রিক্টে তাদেরকে নিয়ে যায় ডিস্ট্রিবিউট করে কেসে ফাঁসিয়েছেন, খোঁজ পাওয়া গেছে বহু পরে এইভাবে। আমরা প্রচণ্ড এই যে বর্তমানে সরকারের যে অত্যাচার, এটা কল্পনার বাহিরে, মানে এটা হলো মানে মানবাধিকারে যেটা বলা হয়, যেটাকে একবারে যেটা নিচু মানে একটা মানসিকতার রাজনীতি। এখানে মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছিলেন শেখ মুজিব, আর মেয়েও শেখ হাসিনা সেটাই করেছিলেন, সব কিছু দিয়ে করেছিলেন উনি করেছিলেন স্বাধীনতা, কথা বলা বন্ধ, বাক স্বাধীনতা, কথা বলা বন্ধ করে দিয়েছিলেন মানুষকে, তার সঙ্গে হত্যা করেছিলেন, গুম করেছিলেন, খুন করেছিলেন, তারপর অর্থ লুট করেছেন বিভিন্নভাবে, ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে, তারপরে বিভিন্ন প্রশাসনের মাধ্যম দিয়ে ভয় দেখে, ইন্ডাস্ট্রিদের কাছে, বিভিন্ন ব্যবসায়িকদের কাছে বিভিন্নভাবে বহু টাকা এদের কাছ থেকে ভয় দেখে নিয়েছে। তারও এখন বিভিন্ন মিডিয়াতে এসছে, প্রমাণ এসছে এরভাবে টাকা নেওয়া যায়। আপনার সাথে এমন কি ঘটনা ঘটেছে? আমার সাথে তো আমাকে 16 বছরের ভিতরে আমি ম্যাক্সিমামই জেলখানাতে থেকেছি আর পালিয়ে বেরিয়েছি, বেশিরভাগই বিভিন্ন পালিয়ে বেরিয়েছি। অনেক সময় তো পাবলিক জায়গাও দেয়নি ভয়ে, আমার জন্য আমাকে ওদেরকে ধরে নিয়ে এরকম ঘটনাও ঘটেছে। এরা বিভিন্ন গ্রামগঞ্জে যারা বিলের ভিতরে জমি জমা, যারা ঘর বাড়ি বাথান বাড়ি আছে, সব বাড়িতে আমি অবস্থান করেছি। আমার আরও জীবন আছে, এই জীবনে এই সুবাদে 72 সালে আমাদেরকে শেখ মুজিবের সময়তেই, স্বৈরাচার শেখ মুজিবের সময়তে, সে সময়তে আমাদেরকে জেলখানাতে ঢুকেছিল রক্ষীবাহিনীর মাধ্যম দিয়ে। আবার এই বর্তমানে 16 বছরের 15 বছরের কাহিনীতে, মানে এটাকে আপনাকে বলতে গেলে বহু সময় লাগবে। আমাদের উপরে, আমার পরিবারের উপরে যে অত্যাচার করেছে, এটা মানে অতীন্দ্র অত্যাচার, যেটাকে বলা হয় অমানসিক অত্যাচার, মানে মানবাধিকারও ফিল করে দিয়েছে তারা। মানবাধিকারের মনে করেন যে কিছুই তারা মানে না, ওদের নিজস্ব অধিকার দিয়ে ওরা এই দেশকে পরিচালনা করেছে। পরিবারের উপরে কেমন নির্যাতন? পরিবারের উপরে নির্যাতন হয়েছে, আমার ভাইকে হত্যা করেছে 72 সালে, 73 সালে হত্যা করেছে, গুম করেছে। সে একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ছিলেন, রাজশাহী নাসরুল হুদা বাচ্চু, খুব নাম করা মুক্তিযোদ্ধা ছিলেন, যে তার গোটা আপনার হলো বলে কানুর থানা, তারপরে গোদাগাড়ি থানা, তারপরে হলো পবা থানা, বেল্টে যুদ্ধ করেছেন উনি। বহু নাম আছে ওই বেল্টে পাবলিক ফাংশন। ওনাকে হত্যা করেছে কত সালে? 73 সালে হত্যা করেছে। তারপরে আমাদের পরিবার থেকে আমাদের বহু সম্পত্তি গভর্নমেন্ট এক্সেস ল্যান্ড দেখে নিয়ে নিয়েছে। আমাদের প্রচুর সম্পত্তি ছিলেন মামদাতে, আমাদের 300-400 বিঘা, 400 বিঘা, 500 বিঘা, 600-700 বিঘা সম্পত্তি নিয়ে নিয়েছেন। আমার হিসাব নয়, তার বেশি হয়তো কম হবে এরকম সম্পত্তি নিয়ে। তার সঙ্গে আবার যখন এই যে 16 বছরের 15 বছরের যে কাহিনীতে আমাদেরকে কোথাও কোনো জায়গায় দাঁড়ায় না। আমার বিল্ডিংয়ের সামনে, আমার যে বিল্ডিং আছে হোদা প্লাজাতে ভাড়া আছে হলো আপনার হলো প্রাইম ব্যাংকের সামনে একটা অবৈধভাবে বিল্ডিং তুলেছে, জোর করে তুলেছে। যেহেতু আমাদের ইয়ে ছিল না, জোর করে আমার বিল্ডিংয়ের সামনে যে রেসিডেন্ট জায়গার উপরে রাস্তার উপরে করেছে, কী ধরনের অত্যাচার হতে পারে এটা আপনি নিজে ভেবে দেখুন। যে একটা অবৈধভাবে বিল্ডিং আমার বিল্ডিংয়ের সামনে করেছে, যেখানে আমরা ট্যাক্স দিই, খাজনা দিই, সব কিছু দিই গভর্নমেন্টকে, তারপরে আমার বিল্ডিংয়ের যেটা মানে ইয়েতে মানে ব্যবসা করি যারা আমরা, সেই বিল্ডিংয়ের সামনে বিল্ডিং মানে আমাদের দোকানকে অবরোধ করে দিয়েছে। তাহলে কী ধরনের অত্যাচার করেছে এটা তো বুঝতেই পারছেন আপনি। সেই জেল জুলুমগুলো বা মামলা কতগুলো খেয়েছেন? মামলা আপনি হলো একবারে যদি মানে 96 থেকে স্টার্ট করি, এই বই তো কমপক্ষে মিনিমাম 50, 60টা, 70টা, 80টা হবে মামলা খেয়েছি। হ্যাঁ, জেলে কতবার গিয়েছেন? জেলে গেছি এ পর্যন্ত জেল খাটা হয়ে গেছে আমার মিনিমাম ধরুন 5 থেকে 6 বছর, অ্যাভারেজে গড়ে ধরে 3 মাস, 6 মাস, 1 বছর, এবার গড়ে এভাবে ধরা যায়। তাহলে এই আপনার 111-এর সময় আমাকে 14 বছর জেল দিয়েছেন, 19 মাস খেটেছিলেন হঠাৎ তখন জেল। 19 মাস জেল খাটার পরে বেরিয়েছি, বেরোর পর আবার অ্যারেস্টি আছি। অ্যাভারেজ আমি হিসাব করে রেখেছি যে এই সরকারের আমলে মিনিমাম 5 বছর ওভার হয়ে গেছে। এই যে এত বয়স আপনার হয়ে গেছে, কখনো ফ্যামিলি থেকে বলা হয় না যে রাজনীতি ছেড়ে দাও? হ্যাঁ, অবশ্যই বলেছে, চাপ দিয়েছে। যেহেতু কষ্ট হয়েছে, পরিবারের কষ্ট হয়েছে, আমি না থাকলে আমার পরিবারের কষ্ট হয়েছে। আমার বাবা তখন বৃদ্ধ ছিল, মা বৃদ্ধ ছিল। যে সময়তে আন্দোলন চলছিল, ব্যাপক আন্দোলন, সেই সময়তে আমার বাবা মারা গেছে, আমার সন্তান মারা গেছে। আর আমি এখন বর্তমানে নিঃস্ব, মানে এই ইয়েতে আমি এই পরিস্থিতির উপরে এখন আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি। তখন তারপরে আর আমার স্ত্রী আছে, আমি আছি। তারপরে চাই না যে আমি আর রাজনীতি করি। রাজনীতি সবাই পছন্দ করে, কিন্তু আর রাজনীতি চাইছে না।
বয়স হয়ে গেছে যে আমি ফ্রি হয়ে যাই। আবার যদি এই বয়সে অ্যারেস্ট হয় বা কোনো ঘটনা ঘটে তাহলে আমার স্ত্রী একা কেউ নাই আমার, বর্তমানে আমি আমার স্ত্রী আর কেউ নাই আমার। ছেলে সন্তান কেউ না, ছেলে সন্তান আমার একটা সন্তান ছিল ইউনিভার্সিটি পড়তে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আমার বাবা মারা গেছে আন্দোলনের সময়তেই মারা গেছে। তখন আমাদেরকে যে সময় মারা যায় সে সময়তে মানে কঠিন দুঃসময় মারা গেছিলো। দুই সময়তেই প্রচণ্ড আন্দোলন চলছিল। একটা হলো ওই 13 সালের 5 নির্বাচনে আন্দোলনের সময় আমার মা মারা গেছে, আর তার আগে আমার বাবা মারা গেছে, তখন আন্দোলন চলছিল শেষ মাসে। এই ঘটনাটা আমার জীবনের পরিস্থিতি। জানতে চাচ্ছিলাম যে এই 15 বছরের মধ্যে এমন কোনো স্মৃতি মনে পড়ে যে ফ্যাসিস্ট সরকার আপনার উপরে নির্যাতন নিপীড়নের মধ্যে খুব নির্যাতন করেছিল, এরকম স্মৃতি যদি থাকে তা আমাদেরকে যদি একটু বলতেন। এটা আমার নির্যাতন করেছে কয়েকটা ঘটনা আছে, তার ভিতরে 28 তারিখের ঘটনা যেটা ঢাকায় হয়েছিল আমাদের সমাবেশে, সেখানে আমি যেখানে পাশে ছিলাম, আমার পাশে একজন বললেন, তখন আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। 28 তারিখে তখন ঢাকায় ছিলাম আমি, 28 তারিখে ঢাকায় ছিলাম। তারপরে আরেকটা হলো 19 তারিখে, এই 19 তারিখে আগস্টের 19 তারিখে আমি পার্টি অফিসে যখন আমরা প্রোগ্রাম করি, তখন ব্যাপকভাবে পুলিশ আর আওয়ামী লীগ মিলে জয়েন্ট ভেঞ্চারে প্রচণ্ডভাবে গুলি করতাম। আমরা পার্টি অফিসের ভিতরে ঢুকে যে আমার 3 তলায় ছিল, 3 তলার থেকে মানে আতঙ্কে আমি লাফ মেরে দিয়েছিলাম 3 তলা থেকে। তার জন্য আমার পায়ের অবস্থা এখনও খারাপ। এটা একটা বিরাট একটা ঘটনা। আর তার সঙ্গে আমরা এই যে আমরা এই দল, আমরা বিএনপি যারা দল করতে, আমরা যারা আমাদের সঙ্গে আরও যারা ছিল, ওর ভিতরে 2-3 জন গুলি খেয়েছিল, ছাড়া খেয়েছে, রবার বুলেট খেয়েছে। সামনে আমার পাশাপাশি বসছিল, তারা গুলি খেয়েছে। আমি লাফ মেরেছিলাম, ওই জন্য বেঁচে গেছিলেন। আমার সাথে একজন ছিল, মারা গেছে হার্ট অ্যাটাকে। ওই বেচারি ওই পথ থেকেই ওর মানে অবস্থা খারাপ, পরে কিছুদিন আগে মারা গেছে। এই প্রায় 2 মাস হলে মারা এই ইয়েতে। তো এ হলো ঘটনা। আমার সাথে আরও ঘটনা আছে। এটা হলো যে আমাদেরকে যখন এই মিছিল করি, মিছিলের ভিতরে বিভিন্নভাবে লাঠিচার্জ করা, গোলাগুলি করা, এরকম বহু ঘটনার সাথে আমি সম্পর্কিত আছি। এরকম কত ঘটনা আছে যে সেটা শেষ করা যাবে না। ব্যানার ছিঁড়ে দিত বা মিছিলের ভিতরে ধরে মানে প্রচুর পিটাপিটি করতো, উদাহরণ পিটাপিটি করতো আমাদেরকে কোনো কার্যক্রম করতে দিত না। এই হলো আমাদের বহু ঘটনা আছে। তার ভিতরে সবথেকে ভয়ঙ্কর ঘটনা হলো যে গোলাগুলিটা, 19 তারিখের গোলাগুলিটা ছিল সবথেকে সিরিয়াস ঘটনা। ওখানে আমার সাথে ঈশা ভাই ছিল, মন্টু ছিল, শাফিক ছিল, আমাদের যে আহ্বায়ক কমিটি, ওরা সবাই ছিলেন। মানে আরও বহুজন ছিল বিএনপি। তখন কোনো যে মারা গেল দিলওয়ার মারা গেছে, উনি আমাদের সঙ্গে ছিল। ওর পর থেকেই ওর হার্টের অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে সে মারা যায়। সে মারাই গেছে বর্তমানে পরিস্থিতিতে। এই হলো অবস্থা আমাদের। আর তার আগে আরও অন্য ঘটনা আছে, যেটা হলো আমরা এই যে ড্যামি ভোটের এগেনস্টে ভোট করলাম, তখন তো মানে বলা যায় যে আমরা মানে বাড়িতে 1 তিল করে মানে পানি খাওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না, এরকম অবস্থা। সবসময় যেন মনে হচ্ছে আওয়ামী লীগের লোক সবসময় খবর দিয়ে সবসময় পুলিশ এসে মানে বাড়িতে ঢুকে যে পানি খেয়ে বেরোবো, বইয়ের সাথে দেখা করবো বা পরিবারের সাথে কথা বলবো, সে সুযোগ আমাদের ছিল না। এই ড্যামি ভোটের সময়তে এই তারিখ ছিল ভোটটার, হলো ড্যামি ভোটের তারিখটা 18 নির্বাচন, 24 নির্বাচনে। এই 24 নির্বাচনে আমরা বাড়িতে আমরা 1 ঢুক পানিও খেতে পারিনি, এরকম অবস্থা ছিল আমাদের যে পরিবেশ। তখন খুব খারাপ অবস্থা ছিলেন। তখন করছিল কি, ওই মানে যাকে ধরছিল তাকে বিভিন্নভাবে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করে দিয়েছিল। ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়ার কোনো খোঁজ খবর ছিল না, এরকম ফের করতে নিয়ে জেলখানা ঢুকে দিয়েছিল। এরকম ঘটনা আছে। আমাকে র্যাব ঘিরেছিল, বাড়ি থেকে আমি বেরিয়ে পালিয়ে যাই। তারপরে এই এলো অবস্থা। তারপরে মানে ঢুকেছি বেরোবো ঢুকে, তো পালিয়ে যাওয়ার পরে আর বাড়িতে আমি যতদিন নির্বাচন ছিল ততদিন আসতে পারিনি। নির্বাচনের শেষে যখন এটা মানে আবার একটা প্রোগ্রাম দিয়েছিল, মানে সরকারের যে না যেতে পারে, সংসদে না যেতে পারে, সেই প্রোগ্রাম পর্যন্ত আমরা ঢুকতে পারিনি আমার আমাদের বাড়ি। তারপরে যখন স্থিরিত হলো, নর্মাল হলো, তখন তারপরেও বাড়িতে থাকতাম না আমরা। তারপরে আমাদেরকে অ্যারেস্ট করতাম। মেয়র ভোটে অ্যারেস্ট করেছে, বিভিন্ন ভোটে অ্যারেস্ট করেছে, সব ভোটেই অ্যারেস্ট করেছে, কোনো ভোটেই বাদ হয়নি, অ্যারেস্ট করেছে। আরও নির্যাতন আছে আমাদের, আরও বহু ঘটনা আছে। এটা হলো আমাদের মুড়ে বসতাম, আমাদের একটা ক্লাব ছিল যে বীরমুক্তিযোদ্ধা, ওরা নিশ্চিহ্ন করে দিয়েছে। এরকম আরও বহু ঘটনা আছে। আমার উপরে এতই অত্যাচার হয়েছে যেটা বলে শেষ করা যাবে না। হাসিনাকে উৎখাত করে আমরা দরকার হলে বয়সে গেছে রিটার্ন নেবো, যদি মরি তো পুলিশের গুলি খেয়ে মরবো, আওয়ামী লীগের গুলি খেয়ে মরবো, এই সিদ্ধান্ত আমাদের ভিতরে ছিল, অটল সিদ্ধান্ত ছিল। তারেক রহমান যেহেতু আমাদের কমিটি দিয়েছে,
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। এই কারণের জন্য আমাদের অটল বিশ্বাস ছিল যে যা হবে মরবো, নাহলে পরে একটা কিছু হবে। এটা 5 তারিখে হবে এটা আমাদের জানা ছিল না, যেহেতু আমি ইন্টারন্যাশনাল খবরগুলো দেখতাম ওই ইউটিউবে, এই জন্য আমি একটু জানতাম যে কিছু একটা হচ্ছে, যেহেতু প্রবাসীদের একটা কমান্ডমেন্ট ছিল, সেখানে একটা কিছু 5 তারিখ হবে এটা কনফার্ম ছিলাম না আমি। এটা ছিলাম যে একটা 5 তারিখ হোক বা 10 তারিখ বা 1 বছর বা 6 মাস পরে একটা ঘটনা ঘটবে, যেহেতু টাকার অবরোধ, অর্থনীতি যে আমাদের জিডিপির যে ইয়েটা, সেটাকে ওরা বিদেশি যারা আমার প্রবাসী ভাইরা যে বাংলাদেশকে সহযোগিতা করেছে এই আন্দোলনের কাজের জন্য, তাদেরকে আমি আমার অন্তর থেকে তাদেরকে মানে আমার ধন্যবাদ জানাই, তাদেরকে ভালোবাসা জানাই যে এরা আমাদেরকে যে সহযোগিতা করেছে 5ই আগস্টের জন্য। এটা আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে আমি। আর প্রবাসী ভাইরা ভালো থাকুক, ওই গোটা ওয়ার্ল্ডে যে যেখানে আছে সেখানে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাই। আগামী রাজশাহী কেমন হওয়া উচিত? আগামী রাজশাহীতে এটাকে আপনার গণতন্ত্রই বলবে, এটা তো আমাদের বলার ক্ষমতা নাই যে কেমন থাকবে। তা আমরা চাই বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টগুলো, রাজশাহীও সব ডিস্ট্রিক্টগুলো ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এটাই চাবো আমরা, যে পূর্ণ গণতন্ত্র মানুষের যে ভোগ করতে পারে, পূর্ণ গণতন্ত্র স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে, এটাই আমরা চাই। রাজশাহীবাসীকে কি বলবেন? রাজশাহীবাসীকে আমরা চাই যে রাজশাহীবাসী যে আগামী দিনে আমাদের মেয়র ডেভেলপ করে গেছিলো, তারই ধারাবাহিক আরও অন্য জায়গায় ডেভেলপ করেছে। কিছু ডেভেলপ হয়েছে লোনের উপরে, কিছু ডেভেলপ হয়েছে ব্যক্তিগত বাংলাদেশের উদ্যোগে। তখন তো ওই ওয়ার্ল্ড ব্যাংকের অত সাহায্য বা চায়নার এত অর্থনীতি ওরা মেনটেন করতেও না, তখন একটা অত ইয়ে ছিল না। এটা ওই আমাদের 17 বছরের ভিতরে চায়নার অর্থনীতি এই বাংলাদেশ ঢুকেছে। তো আমাদের যে অর্থনীতি দিয়ে ডেভেলপ করেছে, সেই ডেভেলপটা আমাদের এখানে আরেক স্বৈরাচারী চাপে দিয়ে গেছে। ডেভেলপ করেছে, সবই ডেভেলপ হয়েছে, কিন্তু এটা ঋণ শোধ করতে গেলে পরে আমাদেরকে বাংলাদেশ ছেড়ে দিতে হবে, এরকম অবস্থা যে চায়না আমাদেরকে চাপ দেয় টাকার জন্য। তো এই ডেভেলপের আমাদের দরকার না, আমাদের অর্থনীতিতে আমাদের দেশ ডেভেলপ হবে, রাজশাহী ডেভেলপ হোক, সবার ডেভেলপ। আর সবথেকে বড় ডেভেলপ হওয়া উচিত দ্বাদেশের সকল জায়গার মেডিকেলগুলোকে ডেভেলপ করা উচিত। আমাদের প্রতিটা মানুষের বাসস্থান, তারপরে মানুষকে বাঁচার জন্য মেডিকেল, এই খাদ্যদ্রব্য, এটি হলো প্রধান কার্যক্রম জন্য আছে, এগুলোই ডেভেলপ দরকার। আমাদের এখানে বড় বড় রাস্তার থেকে মানুষের মূল জীবন বাঁচানোর হলো সবথেকে প্রধান, সেটা হলো মেডিকেল। আমাদের হসপিটালে লোকের জায়গা নাই। তারপরে হলো আমাদের এই যারা মানে 5 এই 16 বছরে যে আমরা অত্যাচারে গুলি খেয়েছি, আমরা কোনো ক্লিনিকে লুকিয়ে ট্রিটমেন্ট, মেডিকেল কোনো ট্রিটমেন্ট পাইনি, এটা একটা ঘটনা। তার সঙ্গে এখনও যে মেডিকেলের অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা সারা বাংলাদেশে। আমরা চাই যে সারা বাংলাদেশে রাজশাহী যেটা একটা বিভাগীয় শহর, বিভাগীয় মেডিকেল, এই মেডিকেলটাকে খুবই আরও ডেভেলপ করা উচিত, যে এটা আমাদের প্রতিটা মানুষের এটা অধিকার হিসাবে, বাঁচার অধিকার হিসাবে বা মেডিকেলের ট্রিটমেন্টের অধিকার হিসাবে এটা পাওয়া একান্ত উচিত সকলের। এটা এই অবস্থা। ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান সময় থেকে ফ্ল্যাশ টিভিতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ থাকুন, বাংলাদেশের লোক সকলেই সুস্থ থাকুক, আমরা এটাই চাই। আর সকলকে আমাদের পক্ষ থেকে যারা বাংলাদেশে যারা আন্দোলন সংগ্রাম করে যারা মারা গেছেন জান্নাতবাসী করুক, আর যারা অক্ষম হয়ে গেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সকলকে আল্লাহ তাদেরকে রহমত বর্ষিত, তাদেরকে আমরা সকলেই বাংলাদেশের লোক সহযোগিতার হাত বাড়িয়ে দিই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হুদার। আমরা শুনলাম দীর্ঘ 15 বছরের গল্প, তার সাথে আমরা শুনলাম 71-এরও গল্প। প্রিয় দর্শক, জনাব নজরুল হুদার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।